ফেসবুক আর ইউটিউব জুড়ে দেখলাম বেশ অনেক কটা ভিডিওতেই ওই যে আগের সপ্তাহে ক্লিনিকে আমি গিয়েছিলাম, তখন যে টেস্টগুলো করতে দেয়া হয়েছিল ওগুলোর রেজাল্ট কি এসেছে তা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। এই টেস্টগুলো নিয়ে সত্যি বলতে আমি যে কি দুশ্চিন্তায় ছিলাম সত্যি বলে কাউকে বোঝাতে পারবো না। ক্যামেরার ওপার থেকে না সবকিছু আসলে দেখানো যায় না। খুব একটা আমি কোনো বিষয় নিয়ে আমল দেই না, চিন্তাও করি না, কিন্তু শরীর নিয়ে যে কি চিন্তা হচ্ছিল তা সত্যি আমি কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে দেখে কাঞ্চন দিব্যি বুঝতে পারছিল যে আমি একটু চাপের মধ্যেই আছি। ওই গোটা একটা সপ্তাহ জুড়ে আমি ঠিকমতো খাইনি, রান্না বান্না তো ছেড়েই দিন। মিহির যত্নেও বোধহয় একটু খামতি পড়েছিল। ও দেখতাম সারাদিন ঘ্যান 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 করতো, মানে আমার শরীর খারাপ তো ও হয়তো বুঝতেই পারতো যে মার কোন একটা সমস্যা হচ্ছে। ওই টেস্টের রেজাল্ট কি আসবে এই সব নিয়ে আমার মনের মধ্যে যে কত নেগেটিভিটি কাজ করতো। আমার শুধু মনে হতো যদি আমার কিছু একটা হয় বা আমার যদি কোনো বড় রোগ হয় তাহলে আমার কি হবে, আমার বাচ্চা মেয়েটার কি হবে, ওকে তো আমি বড় হতে আর দেখতেই পারবো না। কাঞ্চনদের বাড়ির লোক আর আমার বাড়ির লোক কারোর কাছে নিশ্চয়ই আমি আমার মেয়েকে দিয়ে শান্তিতে থাকতে পারতাম না, কারণ মায়ের কাছে বাচ্চা থাকে সবচেয়ে আনন্দে। যাই হোক, সেদিন রাত্রেবেলা আমি এত কান্না করছিলাম বসে বসে বিছানায়, ওরা সবাই ঘুমোচ্ছে, আমি একা একা বসে বসে কান্না করছি। তো কাঞ্চন বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে। রিপোর্ট আনতে যাওয়ার দিন সকালবেলায় কি চিন্তা। যাই হোক, সেই দিন আমরা তিনজনে মিলে একসঙ্গে যাই রিপোর্টটা আনতে। রিপোর্টটা দেখে একটু স্বস্তি বরং পেয়েছিলাম, তার কারণ ডক্টর আমাকে যে সবচেয়ে বড় রোগের টেস্টটা করতে দিয়েছিল ওটা তো নেগেটিভ এসছে। তবে না, আমার ইউটেরাসে একটু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, আর ইউটেরাসে ওই রকম ব্যাকটেরিয়াল ইনফেকশনের ফলে আমার পাক্কা 1.5 মাস ধরে পিরিয়ড চলে, তা আবার হাই ব্লিডিং এর সাথে। যেহেতু সেই প্রথম থেকে আমি মিহিকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করাই, এখনো মিহির 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরও কিন্তু ও ব্রেস্ট ফিড করে। এইবার আমরা তো মোটামুটি সবাই জানি যেসব ব্রেস্ট ফিডিং মম রয়েছে তাদের তো একটু দেরিতেই বরং পিরিয়ড স্টার্ট হয়। তো 1 বছর পরে আমার পাক্কা 1.5 মাস ধরে পিরিয়ড চললো। সেই জন্য তো ভয় পেয়েছিলাম, ডক্টরের কাছে চেক আপে যাই। ডক্টর আশঙ্কা করেছিল যে আমার এন্ড্রোমেট্রিওসিস হাইপারপ্লেসিয়া বলে যে রোগটি হয় সেটি হলেও হতে পারে। যেসব মেয়েরা অলরেডি প্রসব করেছে তো তাদের এন্ড্রোমেট্রিয়ামের থিকনেস হয় মোটামুটি 10 থেকে 12 mm, যেটা আমার হয়ে গিয়েছিল প্রায় 19 mm। আমার থাইরয়েড চেক করা হয়েছিল, থাইরয়েডও নেই, তবে এন্ড্রোমেট্রিওসিস এর কারণেই হয়তো এতদিন ধরে ব্লিডিং হয়েছে, আর উইথ হেভি টিস্যুস ব্লিডিংও হয়েছে। এই কারণে না ডক্টর আমাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন থামানোর জন্য কিছু ওষুধ দেয়, তাছাড়াও ব্লিডিং কমানোর জন্য। আমি তো এদিকে দিব্যি মনের মতো করে রান্না করছি আর সাথে আপনাদের সাথে গল্প, ওদিকে দেখছি আমার মিহি একেবারে কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আজকে তো আমার মেয়ে প্রথমবারের মতো পটি চটকেছে। শৈশবে এই পটি চটকানো ব্যাপারটা হয়তো সব বাচ্চারাই কম বেশি করে থাকে। তো যাই হোক, আমি ওকে পরিষ্কার করেছিলাম, ওই টিস্যু ছিল পাশে, সেটা দিয়ে যে ও কি কি করেছে, ও মাই গুডনেস। এই মেয়ে যে আর কি কি খেল দেখাবে, সত্যি এখন অনেক কিছু দেখা বাকি। জানেন, তোমাকে এটাও বলে দিয়েছিল যদি এই রক্ত বন্ধ হওয়ার ওষুধ খেয়ে ব্লিডিং কম না হয় তাহলে তুমি অবশ্যই কাছের কোনো বড় হাসপাতালে যোগাযোগ করবে। ওই কথাটা শোনার পর বাবারে, আমার মনে হচ্ছে ওইখানেই পায়ের নিচ থেকে সমস্ত মাটি খসে গিয়েছিল। তো সঙ্গে সঙ্গে ওষুধগুলো খাওয়ার পর আমার ব্লিডিং কিছুতেই কমে, প্রায় 1 সপ্তাহ লেগেছিল পরে ব্লিডিং কমতে। এইবার আমরা তো মোটামুটি সবাই জানি এই যে জরায়ু বলে যে শব্দটি আছে, শরীরে যে স্থানে বাচ্চা বড় হয়ে ওঠে, জায়গাটা খুবই কিন্তু সাসপিশিয়াস একটি জায়গা, খুবই রোমাঞ্চে ভরা একটি জায়গা। ডক্টর যেটা বললেন যে জরায়ুর বেশিরভাগ রোগী নাকি প্রথম দিকে ধরা যায় না, পরের দিকে সেটা এত বড় আকার নেয় যে সেটার সঙ্গে ফাইট করা কিন্তু খুব চ্যালেঞ্জের হয়। তো যাই হোক, অগস্টের 1 তারিখে আমার আরেকটা টেস্টের রিপোর্ট আসার কথা, সেটা হচ্ছে এন্ড্রোমেট্রিয়ামের যে লাইন রয়েছে ইউটেরাসের মধ্যে সেখান থেকে ব্লাড টিস্যু নিয়ে ডক্টর বললো ওটা ল্যাবে ওরা চেক করতে পাঠাবে, তারপর এক্স্যাক্টলি রেজাল্ট আসবে যে আমার এন্ড্রোমেট্রিওসিস হাইপারপ্লেসিয়া বলে যে রোগটি সেটা আদেও কতটা গুরুতর ভাবে হয়েছে। এবার আমি সবকিছু ভেবে দেখলাম যে এত চিন্তা করতে থাকলে আমি তো একেবারেই কাহিল হয়ে যাবো, আর আমি যদি কাহিল হয়ে যাই আমার মেয়েকে ভাই কে দেখবে, আমার মেয়ে তো তখন একেবারে বানের জলে ভেসে যাবে। তো যা হবে হবে, তো দেখা যাক টেস্টের রিপোর্ট কি আসে, এখনো তো অনেক দিনই বাকি। সেই অগস্টের 1 তারিখ শনিবার পড়েছে, আপাতত ওই চূড়ান্ত টেস্টের রেজাল্ট খানা আসার অপেক্ষাতেই আমি রয়েছি। তো যাই হোক, দেখুন আমি রান্না বান্না শেষ করলাম। আজকে না ট্যাংরা মাছের ঝালটা একটু বেশ রসিয়ে কষিয়ে রান্না করেছি, পেঁয়াজ আলু টমেটো দিয়ে অল্প মাখা মাখা ঝোল। ঝাল ঝাল এই ট্যাংরা মাছের তরকারিটা ভাত দিয়ে মেখে খেতে ওফ জাস্ট অমৃত লাগে, বুঝলেন, অমৃত। আর ওই যে কথা আছে না শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপারটা, তো যাই হোক শাক দিয়ে মাছই আজকে আমি ঢেকেছি, পালং শাক আজ আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি। ওই ফাঁকে আবার মিহিকে স্নান করিয়ে
করিয়ে খাইয়ে দাইয়ে সুন্দর মতো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন এই আমি খেতে না খেতে ও গিয়েছে ঘুম থেকে, তাই এখন আমি ওকে বিছানায় নিয়ে বসে কিছুক্ষণ খেলা করব। এই যেটুকুনি টাইম আমি আর মিহি একসাথে খেলা করি, আনন্দ করি, এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান। সব মারাই তো তাদের সন্তানদের ভালোবাসে, সে কি আর বলে বুঝিয়ে দেওয়ার মতো কথা, এ তো এমনিতেই প্রকাশ পায়। কিন্তু তারপরেও জানেন তো, আমি যখনই মিহির মুখের দিকে তাকাই আমার যে কি একটা শান্তি অনুভব হয়। আমি শুধু ভাবি আমার সব আকাঙ্ক্ষা, ইচ্ছে, আশীর্বাদ সবকিছু যেন মিহির উপর বর্ষিত হয়।